এদিকে আজকের সবচেয়ে বড় খবর, পারমাণবিক কার্যক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ইরান। ইরানের পারমাণবিক ইস্যুতে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন মোস্তফা খামেনি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইউরেনিয়ামকে ঘিরে কি এবার উত্তপ্ত হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরিস্থিতি? তবে কি পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের কোনো দাবিকেই আর মানবে না তেহরান? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা হোসেইনি খামেনির স্পষ্ট বার্তা, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে কারো কাছে হস্তান্তর করবে না তেহরান। যদিও যে কোনো উপায়ে পারমাণবিক অস্ত্র তৈরির এই মূল উপকরণগুলোকে হাতিয়ে নেবার ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের আঘাত এলেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 90% মাত্রায় উন্নীত করার হুমকি দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র হামলা চালালেই কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটবে ইরান? এদিকে এবার পারমাণবিক যুদ্ধের দামামা বাজালেন পুতিন। নতুন করে বসছে পারমাণবিক বোমা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে তবে কি বাজছে নতুন কোন যুদ্ধের দামামা? পূর্ব ইউরোপের আকাশে বাতাসেও এখন বারুদের গন্ধ, আর বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ করেই যেন এক অদৃশ্য ইশারায় নড়ে চড়ে বসেছে ক্রেমলিন। বাহ্যিক কোনো কারণ ছাড়াই পূর্ব ইউরোপ থেকে শুরু করে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত জারি হয়েছে যুদ্ধংদেহী এক আবহ। ঘটনার কেন্দ্রবিন্দুতে এবার দুই রাষ্ট্রনায়ক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পর্দা উঠেছে এক ভয়ঙ্কর পারমাণবিক মহড়া। এই প্রথমবারের মতো রাশিয়ায় তৈরি ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারের যৌথ মহড়ায় সশরীরে অংশ নিচ্ছেন বেলারুশের স্বৈরশাসক লুকাশেঙ্কো। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই রণপ্রস্তুতি কেবল মহড়াই ছিল না, বরং তা ছিল বিশ্বকে এক চরম বার্তা দেওয়ার চেষ্টা। এদিকে যুক্তরাষ্ট্রের 42 যুদ্ধ বিমান ধ্বংস, বড় ধাক্কায় মার্কিন বাহিনী। আমেরিকাকে কাঁপিয়ে দিচ্ছে ইরানের ড্রোন। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকাকে হারানো কি সত্যিই অসম্ভব? দশকের পর দশক ধরে পৃথিবীকে এই বার্তায় দিয়ে এসেছে ওয়াশিংটন। স্টেলথ জেট, সুপার ড্রোন, আকাশ কাঁপানো যুদ্ধ বিমান, সবকিছু মিলিয়ে মার্কিন সামরিক শক্তিকে ধরা হতো প্রায় অপরাজেয়। কিন্তু এবার একের পর এক রিপোর্ট, স্যাটেলাইট ছবি আর কংগ্রেশনাল ডকুমেন্ট যেন অন্য গল্প বলছে। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরিতে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে উঠে এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্টে। আর এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যা শুনলে চমকে উঠবেন আপনিও। এদিকে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিয়ে যা বলল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন পালন করা এলবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এই আলোচনার ঝড় এতটাই তীব্র হয়েছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পর বিষয়টি চোখে পড়েছে ইরানেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। 700 কেজি ওজনের এই মহিষটির সোনালী রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছে। বিষয়টি এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। এদিকে আলোচনার পিছনে ঘটছে ভয়ঙ্কর ঘটনা। ছুটি বাতিল ট্রাম্পের। ইরান সফরে পাক সেনাপ্রধান। আবারও বাঁধবে ভয়াবহ যুদ্ধ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য নেয়া পাকিস্তানের উদ্যোগের মধ্যেই আবারও শঙ্কা দেখা দিয়েছে সংঘাতের। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সফর করছেন তেহরান। এই অবস্থায় ছুটি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধের প্রস্তুতির জন্য এমন পদক্ষেপ। এদিকে ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্ব রাজনীতি আর সামরিক কৌশলের দাবার ভোটে এই মুহূর্তে সবচেয়ে বড় রহস্যের নাম ইরানের আগামী দিনের চমক। সম্প্রতি এক মহাবিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য কি তবে চিরতরে বদলে যেতে চলেছে? ইরানের কাছে কি চলে এসেছে এমন কোনো নতুন এবং মারাত্মক মরণাস্ত্র যা এর আগে বিশ্ববাসী কখনো দেখেনি, যাকে দেশটির নীতি নির্ধারকেরা বলছেন আসন্ন যুদ্ধের সময় শত্রুদের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ সারপ্রাইজ? কিন্তু কি হতে পারে সেই চমকটি? আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধেক শেষ, তাও আবার বন্ধু ইসরায়েলকে বাঁচাতে গিয়ে। ইরানের মিসাইলের ড্রোন বৃষ্টি ঠেকাতে ইসরায়েলকে দেওয়া 200টির বেশি থার্ড সিস্টেম খরচ করে ফেলেছে আমেরিকা। থেমে থাকা যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে এবং ইরান নিজেকে আরো গুছিয়ে নিচ্ছে। তেমন হলে ইরানের এবারের হামলার সামাল দিতে খবরই আছে ইসরায়েলের। আমেরিকা কি তখন নিজের প্রায় শেষ হওয়া মজুদ থেকে থার্ড দেবে ইসরায়েলকে? কারণ ইসরায়েলের অস্ত্র ভান্ডারও তলানিতে ঠেকেছে। ইউরেনিয়ামকে ঘিরে কি এবার উত্তপ্ত হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরিস্থিতি? তবে কি পারমাণবিক ইস্যুতে মার্কিনীদের কোনো দাবিকেই আর মানবে না তেহরান? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা হোসেইনি খামেনির স্পষ্ট বার্তা, সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে কারো কাছে হস্তান্তর করবে না তেহরান। যদিও যে কোনো উপায়ে পারমাণবিক অস্ত্র তৈরির এই মূল উপকরণগুলোকে হাতিয়ে নেবার ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের আঘাত এলেই ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ 90% মাত্রায় উন্নীত করার হুমকি দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র হামলা চালালেই কি এবার পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটবে ইরান?
ইরানের কাছে থাকা 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধে এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। নিজেদের আগ্রাসী নীতিকে ঘিরে সম্প্রতি এমন মন্তব্যই করেন ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। 11টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম এখনো মজুদ আছে, এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সামরিক সূত্রের দাবি প্রায় 440 কেজি ওজনের ইউরেনিয়াম আছে ইরানের কাছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমৃদ্ধ এই ইউরেনিয়ামগুলোকে ধ্বংস করা না গেলে আবারও একটি সামরিক অভিযানের পথে হাঁটবে ইসরায়েল। বহু বছর ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে নিয়ে অভিযোগ জানিয়ে আসছে ইহুদিবাদীরা। কারণটা বেশ পরিষ্কার, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপশাসনের বিরুদ্ধে একমাত্র দৃঢ় কণ্ঠস্বর ইরান, আর এই দেশটির সামরিক শক্তিকে নির্মূল করতেই নানান ধরনের ষড়যন্ত্রমূলক পায়তারা আজও চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। তবে কি এখানেই থেমে যাবে ইরান? কোন চাপের কাছে যে মাথা নত করবে না ইরান তা দেশটির প্রস্তুতির দিকে তাকালেই বোঝা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক শক্তির সামনেও মাথা উঁচু করেই জবাব দিয়ে চলেছে ইরানের সামরিক বাহিনী। আর পারমাণবিক ইস্যুতে ইহুদিবাদীদের কোনো শর্তকেই মানতে নারাজ তেহরান। এ নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ার করেই বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কারো কাছে হস্তান্তর করব না আমরা, এটি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। 22 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। তবে নাছোড়বান্দা ট্রাম্প যেন কোনো ক্রমেই পরাজয় মেনে নিতে পারছেন না। তাই তো ইরানের ইউরেনিয়াম ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে উদ্ধার করব, সেগুলোকে ধ্বংস করা হবে। যদিও বর্তমানে তেহরানের সাথে আমাদের আলোচনা চলছে, কিন্তু ইরান কেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে চাইছে না? ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না করা পর্যন্ত এবং দেশটির মিসাইল কর্মসূচিকে মাটিতে মিশিয়ে দেওয়া না পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চলবেই। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীরা পুনরায় আগ্রাসনে জড়ালে যে ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করবে তেহরান, সে প্রসঙ্গেই সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। তার ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় হামলা চালালে আমরাও বিকল্প ব্যবস্থা হিসেবে ইউরেনিয়ামগুলোকে 90% মাত্রায় সমৃদ্ধ করব। মূলত ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা মনে করেন যে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো ভিন্ন কোনো দেশের কাছে হস্তান্তর করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যাবে না ইরান, এ বার্তাটি বহুবার দিয়েছে দেশটির সরকারের শীর্ষ মহল। তবে বিশ্লেষকদের ধারণা, ইহুদিবাদীদের আগ্রাসনের মাত্রা আরো বৃদ্ধি পেলে পারমাণবিক অস্ত্র তৈরির ইস্যুটিকে ঘিরে ইরান তাদের অবস্থান বদলাতেও পারে। পুরো বিশ্ব কি এক মহাপ্রলয়ের মুখোমুখি দাঁড়িয়ে? তবে কি বাড়ছে নতুন কোনো যুদ্ধের দামামা? পূর্ব ইউরোপের আকাশে বাতাসেও এখন বারুদের গন্ধ, আর বিশ্ব নেতাদের কপালে চিন্তার ভাঁজ। হঠাৎ করেই যেন এক অদৃশ্য ইশারায় নড়ে চড়ে বসেছে ক্রেমলিন। বাহ্যিক কোনো কারণ ছাড়াই পূর্ব ইউরোপ থেকে শুরু করে সুদূর প্রশান্ত মহাসাগর পর্যন্ত জারি হয়েছে যুদ্ধমদেহী এক আবহ। ঘটনার কেন্দ্রবিন্দুতে এবার দুই রাষ্ট্রনায়ক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পর্দা উঠেছে এক ভয়ঙ্কর পারমাণবিক মহড়া। এই প্রথমবারের মতো রাশিয়ায় তৈরি ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারের যৌথ মহড়ায় সশরীরে অংশ নিচ্ছেন বেলারুশের স্বৈরশাসক লুকাশেঙ্কো। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলা এই রণপ্রস্তুতি কেবল মহড়াই ছিল না, বরং তা ছিল বিশ্বকে এক চরম বার্তা দেওয়ার চেষ্টা। পুতিন ও লুকাশেঙ্কোর একটি মাত্র যৌথ আদেশে গর্জে ওঠে রাশিয়ার আন্তঃমহাদেশীয় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইয়ার্স। লক্ষ্যবস্তু ভেদ করতে যাওয়ার সময় লাগে মাত্র 20 মিনিটেরও কম। আরখানগেলস্ক অঞ্চলের ব্লেসেতস্ক কসমোড্রোম থেকে উড্ডয়ন করে 5750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের কামচাতাকা উপদ্বীপে যখন এটি নিখুঁতভাবে আঘাত হানে, তখন কেঁপে ওঠে বিশ্ব রাজনীতির ক্ষমতার অলিন্দ। কিন্তু কেন এই আস্ফালন? 1994 সাল থেকে বেলারুশের ক্ষমতায় থাকা 71 বছর বয়সী লুকাশেঙ্কো, যাকে অনেকেই বলেন ইউরোপের শেষ স্বৈরশাসক, তিনি অবশ্য সুর চড়িয়েছেন দেশপ্রেমের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাটকীয় ভঙ্গিতে তিনি বলেছেন, আমরা কাউকে হুমকি দিচ্ছি না, তবে মনে রাখবেন আমাদের কাছে সেই বিধ্বংসী অস্ত্র আছে। বেলারুশের ব্রেস্ট শহর থেকে রাশিয়ার ভ্লাদিভস্টক পর্যন্ত পিতৃভূমি রক্ষায় আমরা যে কোনো চরম পথ বেছে নিতে প্রস্তুত। পরিস্থিতি কি এতটাই সাধারণ? মোটেও না। এই আকস্মিক পারমাণবিক হুঙ্কার নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখ এখন চড়কাজ। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক নিকোলাই মিত্রফিন সরাসরি আল জাজিরাকে জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। তার মতে এই ঘটনাগুলো হঠাৎ করে ঘটছে, যার কোনো প্রকাশ্য বাহ্যিক কারণ নেই, তবে পর্দার আড়ালে বড় কিছু ঘটতে যাচ্ছে। পারমাণবিক অস্ত্রের এই স্থানান্তর আন্তর্জাতিক রাজনীতিতে এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। মস্কো কেবল বেলারুশের হাতে পারমাণবিক বোমার চাবুকি তুলে দেয়নি, মেনেস্কোকে তারা দিয়েছে বিশেষ সংস্করণের Su-25 যুদ্ধ বিমান। সেই সঙ্গে দেওয়া হয়েছে 500 কিলোমিটার পাল্লার বিপজ্জনক ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই পারমাণবিক অস্ত্রগুলো এখন মজুত করা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত আসিপোভিচি ঘাঁটিতে, অর্থাৎ লক্ষ্যবস্তু এখন একদম হাতের নাগালে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় থমকে গেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চরম উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে পুতিন এবার উত্তর ইউক্রেন ও রাজধানী কিয়েভে নতুন করে
করে মারুন কামড় দেওয়ার নীল নকশা সাজাচ্ছেন। আর এই নতুন আগ্রাসনের বলি পাঠা বানানো হচ্ছে বেলারুশকে। যদিও বিশ্লেষকেরা বলছেন এককভাবে বেলারুশের সেনা দিয়ে ইউক্রেন আক্রমণ লুকাশেঙ্কোর নিজের অস্তিত্বকে চিরতরে বিলীন করে দিতে পারে। আমেরিকাকে হারানো কি সত্যিই অসম্ভব? দশকের পর দশক ধরে পৃথিবীকে এই বার্তায় দিয়ে এসেছে ওয়াশিংটন। স্টেলথ জেট, সুপার ড্রোন, আকাশ কাঁপানো যুদ্ধবিমান সবকিছু মিলিয়ে মার্কিন সামরিক শক্তিকে ধরা হতো প্রায় অপরাজেয়। কিন্তু এবার একের পর এক রিপোর্ট, স্যাটেলাইট ছবি আর কংগ্রেশনাল ডকুমেন্ট যেন অন্য গল্প বলছে। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরিতে অন্তত 42টি মার্কিন বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে বলে উঠে এসেছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা সিআরএস এর রিপোর্টে। আর এই তালিকায় রয়েছে এমন কিছু নাম যা শুনলে চমকে উঠবেন আপনিও। F-15, F-35, MQ-9 রিপার ড্রোন, এমনকি আকাশে ভাসমান মার্কিন নজরদারি বিমানও বাদ যায়নি ধ্বংসের তালিকা থেকে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে F-35 নিয়ে, যে যুদ্ধবিমানকে আমেরিকার রাডারে ধরা যায় না বলে প্রচার করে সেই স্টেলথ ফাইটারও এবার ইরানের আঘাত থেকে রক্ষা পায়নি বলে দাবি উঠেছে। ইরানি কর্মকর্তারা বলছেন স্টেলথ প্রযুক্তির মিথ ভেঙে গেছে। আর ড্রোন, কমপক্ষে 24টি MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই ড্রোনগুলোই এতদিন মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখন সেই ড্রোনই যেন উল্টো আমেরিকার দুর্বলতার প্রতীক হয়ে উঠছে। এদিকে যুদ্ধের আর্থিক খরচও এখন ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী ইরান অভিযানে এখন পর্যন্ত খরচ দাঁড়িয়েছে প্রায় $29 বিলিয়ন। শুধু যুদ্ধ নয়, ক্ষতিগ্রস্ত বিমান মেরামত, নতুন ড্রোন কেনা আর সামরিক ঘাঁটি পুনর্গঠন, সব মিলিয়ে পরিস্থিতি এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সংকট আরো গভীর হয়েছে হরমুজ প্রণালী ঘিরে, কারণ এই পথ এখন কার্যত অচলাবস্থার মুখে। ইরান কন্ট্রোলড মেরিটাইম জোন ঘোষণা করেছে, অর্থাৎ কোন জাহাজ যাবে কোনটা যাবে না সেই নিয়ন্ত্রণ এখন নিজেদের হাতে নিতে চাইছে তেহরান। নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন পালন করা এলবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। এই আলোচনার ঝড় এতটাই তীব্র হয়েছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদনের পর বিষয়টি চোখে পড়েছে ইরানেরও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় মিল থাকায় মালিক রসিকতা করে মহিষটির নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। 700 কেজি ওজনের এই মহিষটি সোনালী রঙের চুল ও মুখের গড়ন সোশ্যাল মিডিয়ার ঝড় তুলেছে। বিষয়টি এখন শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, বেচারা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। সঙ্গে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির একটি প্রতিবেদনও শেয়ার করা হয়। সে প্রতিবেদনে বলা হয়েছে, মহিষটি ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। ঢাকার কাছে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা বলেছেন, আমার ছোট ভাই মাথার চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছে। মহিষটি খুব শান্ত স্বভাবের। এলবিনো মহিষ সাধারণত শান্ত স্বভাবের হয়, উত্তেজিত না করলে তারা রাগ করে না। গেল সপ্তাহের দৃশ্যটি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে চলছে হামলা। মার্কিন হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া হচ্ছে ফ্লেয়ার, বাধা দেওয়া হচ্ছে হরমুজ প্রণালী পার হতে। সময় যেতে গড়াচ্ছে, উত্তেজনা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে। এর মধ্যে তেহরানের সাথে সমঝোতা ইস্যুতে শূন্যরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনার মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধি হিসাবে ইরান পৌঁছেছেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির বিভিন্ন পর্যায়ের নেতার সাথে। তবে মার্কিন কর্মকর্তাদের বরাদ্দে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনার উদ্যোগ সত্ত্বেও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাপ্তাহিক ছুটি গলফ রিসোর্টে কাটানোর কথা থাকলেও তা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি অংশ নিচ্ছেন না ছেলের বিয়ের অনুষ্ঠানেও। এর পাশাপাশি মার্কিন সামরিক ও গোয়েন্দা শীর্ষ কর্মকর্তাদেরও ছুটি বাতিল করা হয়েছে। যুদ্ধের প্রস্তুতির কারণে এমন পদক্ষেপ বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইরানও বলছে, আলোচনার পথ খোলা থাকলেও হরমুজ নিয়ে তারা ছাড় দেবে না। গুরুত্বপূর্ণ নৌপথটিতে মার্কিন কড়াকড়ি সমালোচনা করে তেহরান। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার জন্য এবার পাকিস্তানের পাশাপাশি প্রচেষ্টা চালাচ্ছে কাতারও। এদিকে ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত, ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংকট মোকাবেলায় শেষ পর্যন্ত পিছু হটছেন, এমন মন্তব্যই এখন জোরালোভাবে উঠছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির উদ্যোগকে অনেকেই দেখছেন যুক্তরাষ্ট্রের এক প্রকার কৌশলগত আত্মসমর্পণ হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে একটি লেটার অফ ইন্টেন্ট বা সমঝোতা চিঠি নিয়ে আলোচনা করছে। এই চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে 30 দিনের আলোচনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র কার্যত সংঘাত থেকে সরে আসছে। আমেরিকানরা পরাজয়ের ভয়াবহতা টের পাওয়ার আগেই তিনি ইরান থেকে সরে পড়তে চাচ্ছেন, এমনই ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প হয়তো নিজের অবস্থান শক্ত দেখাতে সীমিত আকারে আরেকটি সামরিক হামলা চালাতে পারেন, তবে সেটিকে মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সংকটের সূত্রপাত হয় গত মার্চে, যখন ইসরায়েল ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত হানে। এরপরই ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানায় এবং কার্যত সংঘাত থেমে যায়। বিশ্লেষকদের দাবি, গত 2 মাস ধরে তেহরান বিশ্বাস করে আসছে যে ট্রাম্প পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করবেন না। তাই টানা 37 দিনের হামলায় ক্ষয়ক্ষতি হলেও ইরান কোনো বড় ছাড় দেয়নি, বরং দেশটি যুদ্ধ ক্ষতিপূরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা না থাকা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ স্বীকৃতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কঠোর শর্ত সামনে এনেছে।
ফের ইরান যুদ্ধ শুরু না করতে ট্রাম্পকে অনুরোধ 3 মুসলিম দেশের। ফের ইরান যুদ্ধ শুরু না করতে ট্রাম্পকে অনুরোধ 3 মুসলিম দেশের। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করছে। তেহরান বিভিন্ন তেল আমদানিকারক দেশের সঙ্গে পৃথক ট্রানজিট চুক্তি করছে এবং যেসব দেশের সঙ্গে চুক্তি নেই তাদের জাহাজের উপর অতিরিক্ত ফি আরোপ করছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী নতুন ব্যবস্থায় রাশিয়া ও চীনের মতো মিত্র দেশগুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো আলাদা ট্রানজিট সুবিধা নিয়ে আলোচনা করতে পারবে। তবে ইরানের দৃষ্টিতে বিরোধী দেশগুলোর জাহাজকে পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। খবরে বলা হয়, বিশ্ব রাজনীতি আর সামরিক কৌশলের দাবার বোটে এই মুহূর্তে সবচেয়ে বড় রহস্যের নাম ইরানের আগামী দিনের চমক। সম্প্রতি এক মহা বিস্ফোরণ ঘটিয়েছে তেহরান। পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য কি তবে চিরতরে বদলে যেতে চলেছে? ইরানের কাছে কি চলে এসেছে এমন কোনো নতুন এবং মারাত্মক মরণাস্ত্র যা এর আগে বিশ্ববাসী কখনো দেখেনি, যাকে দেশটির নীতি নির্ধারকেরা বলছেন আসন্ন যুদ্ধের সময় শত্রুদের জন্য সবচেয়ে বড় এবং ভয়াবহ সারপ্রাইজ। কিন্তু কি হতে পারে সেই চমকটি? সাম্প্রতিক সংঘাতের ময়দানে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে একের পর এক অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। তবে এবারে তেহরানের যে রণকৌশল বা প্রযুক্তির ইঙ্গিত দিচ্ছে তা এর আগে পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে দেখা যায়নি। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে আবার নতুন করে হামলা শুরু করে তবে ইরানও এমন এক পাল্টা আঘাত হানবে যা কেউ কল্পনাও করতে পারছে না। আর এই মহাচমকের কথা খোঁজ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক মহলে এখন একটাই প্রশ্ন, কি সেই চমক? নতুন কোন দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কোনো গোপন অদৃশ্য ড্রোন প্রযুক্তি, নাকি এমন কোনো ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা যা পশ্চিমা বিশ্বের গোয়েন্দাদের কাছে এখনো সম্পূর্ণ অজানা? এই চরম উত্তেজনার পারদ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া একটি বিস্ফোরক পোস্টে তিনি এই মারাত্মক হুঁশিয়ারি দেন। তবে শুধু হুঁশিয়ারি নয়, তার পোস্টে ছিল এক চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য দাবি। আরাকচি দাবি করেছেন সাম্প্রতিক সময়ে এই রক্তক্ষয়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের বহু আধুনিক যুদ্ধবিমান ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর তার চেয়েও বড় এবং সবচেয়ে সংবেদনশীল দাবিটি হলো, যুদ্ধের শুরুতে প্রথম যে মার্কিন যুদ্ধবিমানটি ইরানের আকাশ সীমায় ভূপাতিত হয়েছিল সেটি আর অন্য কিছু নয় বরং যুক্তরাষ্ট্রের অহংকার অত্যাধুনিক F-35 স্টাইলের ফাইটার জেট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেটকে ধরা হয় আকাশের অদৃশ্য রাজা। আরাকচির ভাষায়, ইরানের চৌকো সশস্ত্র বাহিনী নিখুঁত নিশানায় সে অদৃশ্য বিমান আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। এ দাবি যদি বিন্দুমাত্র সত্যি হয় তবে তা শুধু ইরানের সাধারণ কোনো সামরিক সাফল্য নয় বরং ওয়াশিংটনের জন্য এক বিশাল কৌশলগত ও প্রযুক্তিগত ধাক্কা। কেন এই F-35 ভূপাতিত হওয়ার খবরটি সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? কারণ এই মার্কিন জেটটিকে দীর্ঘদিন ধরে প্রায় অদৃশ্য বা রাডার ফাঁকি দেওয়া যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হতো। বিশ্বের যে কোনো আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে অতি দ্রুত গতিতে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালানো এবং আকাশে একক আধিপত্য বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে এই মাল্টিরোল ফাইটার জেট। পশ্চিমা বিশ্বের অহংকারের এই প্রতীক যদি সত্যি ইরানের সাধারণ ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে থাকে তবে বৈশ্বিক সামরিক সমীকরণে এক বিশাল প্রশ্ন চিহ্ন দেখা দেয়। প্রশ্ন উঠছে, ইরানের হাতে আসলে বর্তমানে কি ধরনের অতি উন্নত এবং গোপন বিমান প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে? রাডারের চোখ এড়ানো স্টেলেথ বিমানকে তারা কিভাবে শনাক্ত করলো এবং তা ধ্বংস করলো? আব্বাস আরাকচি অবশ্যই এখানেই থেমে থাকেননি। তিনি স্পষ্টভাবে বলেছেন, এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে ইরান অনেক নতুন সামরিক অভিজ্ঞতা, প্রায়োগিক জ্ঞান এবং শত্রুর দুর্বলতা সম্পর্কে ধারণা অর্জন করেছে। আর ভবিষ্যতে যদি আবার তাদের উপর হামলা চালানো হয় তবে ইরান আগের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত রয়েছে। তার মুখে শেষ বাক্যটি ছিল, আমরা এবার আরো বড় চমক দেখাতে বাধ্য হব। এই একটি মাত্র বাক্য এখন ওয়াশিংটন থেকে তেল আবিব সবখানে নতুন করে চরম উদ্বেগ ও আতঙ্কের জন্ম দিয়েছে। 28 ফেব্রুয়ারি সেই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত। এই মহাবিতর্ক আর ধ্বংসলীলার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। ঘটনা শুরু চলতি বছরে অর্থাৎ 2026 সালের 28 ফেব্রুয়ারি। দীর্ঘদিনের পরমাণু কর্মসূচি, ভূ রাজনৈতিক উত্তেজনার চরম সীমায় পৌঁছানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক বিশাল এবং আঞ্চলিক সামরিক অভিযান শুরু করে। একের পর এক বিমান হামলা, ঝাঁকে ঝাঁকে ক্রুজ মিসাইলের আঘাত এবং ইরানের একের পর এক গোপন সামরিক ও কৌশলগত স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণে পুরো মধ্যপ্রাচ্য কার্যত এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। মধ্যপ্রাচ্যের আকাশ তখন কেবলই বারুদ আর বোমার আলোয় আলোকিত হতো। প্রায় দীর্ঘ 40 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী এবং বিধ্বংসী সংঘাতের পর অবশেষে গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু খাতা কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঠ পর্যায়ে যা কূটনৈতিক টেবিলে উত্তেজনা এক মুহূর্তের জন্য কিন্তু থামেনি, বরং দুই পক্ষই পর্দার আড়ালে নিজেদের তরবারিতে শান দিচ্ছে। এই চরম যুদ্ধবিরতির মাঝে নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার ইরানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলেন, তিনি ব্যক্তিগতভাবে আশা করেন যে মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধ করতে হবে না, তবে মার্কিন স্বার্থে আঘাত লাগলে বা প্রয়োজন হলে ইরানের উপর এর চেয়েও আরো বড় এবং মারাত্মক আঘাত হানতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সেই হুঙ্কার ছড়ানোর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সেই পাল্টা ও বিস্ফোরক বার্তা।
অর্থাৎ দুই পরাশক্তি ওই আঞ্চলিক নেতার মুখের ভাষা এখন আবারও শান্তির পথ ছেড়ে এক ভয়াবহ যুদ্ধের দিকে সরাসরি ইঙ্গিত করছে। কোনো পক্ষেই যে এক চুল ছাড় দিতে রাজি নয় তা তাদের এই আক্রমণাত্মক বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা গভীরভাবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তাদের মতে এই সম্ভাব্য সংঘাত এখন শুধু ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ কোনো আঞ্চলিক বিষয় নয়। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুরো পারস্য উপসাগরের নিরাপত্তা, বৈশ্বিক তেলের বাজার এবং সর্বোপরি সামগ্রিক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা। কারণ মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র বা হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমায় যদি নতুন করে বড় কোনো যুদ্ধ শুরু হয়, তবে তার সরাসরি এবং মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির উপর। জ্বালানি তেলের বাজার দেখা দেবে নজিরবিহীন আগুন, যা পুরো বিশ্বের সরবরাহ শৃঙ্খলকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, দাবার বোর্ডের শেষ চালটা কিন্তু এখনো বাকি। একদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের রক্তচক্ষু, অন্যদিকে তেহরানের গোপন বাংকারে তৈরি হওয়া সেই অদৃশ্য মহাচমক। যদি সত্যি কোনো এক ভোরে হরমুজ প্রণালীর বুক চিরে সেই রহস্যময় মরণাস্ত্র গর্জে ওঠে, তবে পুরো পৃথিবীর মানচিত্রটাই ওলটপালট হয়ে যাবে। মার্কিন পরাশক্তির দম্ভ কি তবে ইরানের মরুভূমিতে কবর রচিত হতে চলেছে? সময় এর উত্তর দেবে। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধেক শেষ, তাও আবার বন্ধু ইসরায়েলকে বাঁচাতে গিয়ে। ইরানের মিসাইলের ড্রোন বৃষ্টি ঠেকাতে ইসরায়েলকে দেওয়া 200টির বেশি থার্ড সিস্টেম খরচ করে ফেলেছে আমেরিকা। থেমে থাকা যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে এবং ইরান নিজেকে আরো গুছিয়ে নিচ্ছে। তেমন হলে ইরানের এবারের হামলা সামাল দিতে খবরই আছে ইসরায়েলের। আমেরিকা কি তখন নিজের প্রায় শেষ হওয়া মজুদ থেকে থার্ড দেবে ইসরায়েলকে? কারণ ইসরায়েলের অস্ত্র ভান্ডারও তলানিতে ঠেকেছে। দর্শক, হিসেব অনুযায়ী আমেরিকার কাছে আছে আরো মাত্র 200টি থার্ড মিসাইল। এমনিতেই দেশের অস্ত্র ভান্ডার প্রায় শেষের দিকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রচুর অস্ত্র খরচ করে ফেলেছে আমেরিকা, কিন্তু নতুন করে অস্ত্র বানিয়ে গুদাম সমৃদ্ধ করতে আমেরিকার বেশ সময় লাগবে। আপনাদের আরো জানা দরকার, ইরানের হামলা থেকে বন্ধু ইসরায়েলকে বাঁচাতে আরো 100টি SM-3 ও SM-6 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে ওয়াশিংটন। খেলা এখানেই জমজমাট। ইরানের অস্ত্র ভান্ডার খুবই শক্তিশালী। যুদ্ধবিরতির ফাঁকে সে আরো সমৃদ্ধ করেছে এই ভান্ডার এবং আমেরিকা ইসরায়েলের হামলা ইরানের যেসব অস্ত্রের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করে ফেলেছে মোস্তফা খামেনির লোকজন। অন্যদিকে আমেরিকার অস্ত্র ভান্ডার প্রায় খালি, ইসরায়েলেরও তাই। গণমাধ্যমগুলো বলছে নতুন করে যুদ্ধ আবার শুরু হলে থার্ডের ব্যবহার বাড়াতে বাধ্য হবে আমেরিকা। কারণ হিসেবে বলা হচ্ছে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই মুহূর্তে কার্যকর নেই, সেগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল একা কোনো যুদ্ধ জিততে পারবে না, ইসরায়েলের সেই সক্ষমতা নেই। এই বিষয়টি অনেকেই ভালো করে জানে না, কারণ কখনোই এটা ভালো করে খতিয়ে দেখা হয়নি। দর্শক, বিশ্লেষকরা এমন প্রশ্ন তুলেছেন, ওয়াশিংটন তেল আবিবের বোঝা বহন করছে কিনা। মার্কিন গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও জানিয়েছে ইসরায়েলি আমেরিকার সেরা অংশীদার। অন্য আর কোনো দেশের এই সেরা হওয়ার যোগ্যতা ও সক্ষমতা নেই, সেটা হোক সামরিক প্রস্তুতিতে, হোক ইচ্ছা শক্তিতে, কিংবা পারস্পরিক স্বার্থ রক্ষার অঙ্গীকারে। বিশ্লেষকরা বলে থাকেন এগুলো ফাঁকা বুলি, বাস্তবতার চেহারা সম্পূর্ণ আলাদা। কারণ ডোনাল্ড ট্রাম্পের মাথায় নাকি হাত। ইরান যুদ্ধের শুরুর দিকে অনেকেই সাবধান করেছিলেন ট্রাম্পকে, আমেরিকা যদি হিসেব করে তার অস্ত্র খরচ না করে তাহলে বিপদে পড়বে। বাস্তবে তো সেটাই হয়েছে দর্শক। অথচ যুদ্ধের শুরুতে ওয়াশিংটন অনেক দম্ভ নিয়ে দাবি করেছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণ ও প্রতিরক্ষামূলক মিসাইল তাদের আছে, এবং সেই যুদ্ধ শুরুর পর থেকে এমন গুঞ্জন উঠেছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাচ্ছে। থার্ডের সংখ্যা কমে যাওয়ায় অনেক রকম হিসেব নিকাশ সামনে চলে আসছে। যেমন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা ভীষণ উদ্বেগে রয়েছে, কারণ উত্তর কোরিয়া ও চীন কোনোভাবে হামলা করে বসলে তা ঠেকাবে কি করে দক্ষিণ কোরিয়া জাপান? জানা আছে নিশ্চয়ই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল। আরেকটা হিসাব হচ্ছে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার অর্থ ট্রাম্প তার নিজের আমেরিকা ফার্স্ট নীতিকে অবজ্ঞা করছেন। কেননা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকাকে অগ্রাধিকার দেবেন বলেছিলেন, কিন্তু থার্ড অর্ধেক হওয়ার মানে হলো ট্রাম্প আসলে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকরা এভাবে বলছেন ইসরায়েল সবার আগে নিজেকে অগ্রাধিকার দেয়, সবার শেষে নিজেদের সম্পদের হিসাব রাখে, কিন্তু ট্রাম্প কি সেটা করছেন? সংক্ষেপে থার্ড হচ্ছে আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর পূর্ণরূপ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এটা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে থাকা অবস্থাতেই ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো সবচেয়ে বেশি উচ্চতা থেকে ধেয়ে আসা মিসাইল ঠেকাতে ব্যবহার করে। অ্যারো 2 পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশে কাজ করে, অপরদিকে অ্যারো 3 বায়ুমণ্ডলের উপর কাজ করে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টর নির্মাণের খরচ $2 থেকে $3 মিলিয়ন, এবং এটি নির্মাণ করতে কয়েক মাস সময় লেগে যায়। বিভিন্ন প্রতিবেদন মতে যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 650টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের সরকারি হিসাব মতে এসব হামলায় 21 জন নিহত হন। অন্তত 16টি মিসাইল ইসরায়েলের জনবহুল এলাকাগুলোতে আঘাত হানে, এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এই মিসাইলগুলোতে হাজারো কেজি প্রথাগত গোলা বারুদের ব্যবহার হয়, পাশাপাশি 50টি গুচ্ছ বোমা বহনকারী মিসাইল আঘাত হানে। দর্শক, শেষে একটি কথাই বলতে হয়, ইরানের হামলা ঠেকাতে আমেরিকা এবং ইসরায়েল দুই দেশেরই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।